হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ডাব্লিউবিসিএস 2022 কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছি। খুব শীঘ্রই কিন্তু ডাব্লিউবিসিএস 2022 এর নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, সেরকমটাই খবর রয়েছে। এবং ডাব্লিউবিসিএস 2021 এর প্রিলিমিনারি রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সেরকমটা কিন্তু খবর রয়েছে। তো আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন 25টা করে এমসিকিউ প্র্যাকটিস করছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2022 প্রিলিমিনারি এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2021 মেনকে টার্গেট করে। তো আমাদের লক্ষ্য রয়েছে 3000টি এমসিকিউ প্র্যাকটিস করার 2022 এর প্রিলিমিনারির আগে। তো জেনারেল স্টাডিজের ক্লাস প্রতিদিন তোমরা সকাল 8টার সময় এই সমস্ত ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। হুবহু সম্ভাব্য প্রশ্নোত্তর কিন্তু আমরা প্র্যাকটিস করছি। তো আজকে আমরা করব জিকে সেট নাম্বার 19। গতকাল টেলিগ্রামে কিন্তু আমি সমস্ত পিডিএফ গুলো দিয়ে দিয়েছি সেটের, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো 25টা হাই লেভেল এমসিকিউ আজকে প্র্যাকটিস করে নেব। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হু প্রিসাইডেড সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল? দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সভাতে কে সভাপতিত্ব করেছিলেন? তো প্রতিটি প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তারপর আমি সঠিক উত্তর বলে দিলে তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো 1 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সাবাকামি। সাবাকামি তিনি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন। দেখো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল টুক প্লেস অ্যাট বৈশালী। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সভাটি হয়েছিল ইন 383 বিসিতে, 383 খ্রিস্টপূর্বাব্দে। খুবই গুরুত্বপূর্ণ এই সালটি, পরীক্ষায় আসে। ইট ওয়াজ প্রিসাইডেড বাই সাবাকামি। সাবাকামি সভাপতিত্ব করেছিলেন আন্ডার কালাশোকা। কার রাজত্বকালে বা কোন রাজার রাজত্বকালে এটা হয়েছিল? কালাশোকা রাজত্বকালে অফ শিশুনাগা ডাইনেস্টি। শিশুনাগ ডাইনেস্টির রাজা ছিলেন তিনি। টু সেটেল ডাউন ডিসপুট বিটুইন টু অপোজিং গ্রুপ অফ মংস অফ বৈশালী অ্যান্ড পাটলিপুত্র অ্যান্ড মংস অফ কৌশম্বী অ্যান্ড আভান্তি রিগার্ডিং দ্য কোড অফ ডিসিপ্লিন। অর্থাৎ দ্বিতীয় সভাটি কিসের জন্য আয়োজন করেছিলেন কালাশক, যিনি ছিলেন শিশুনাগ ডাইনেস্টির রাজা? এই বৈশালীর একদল বৌদ্ধ সন্ন্যাসী এবং কৌশম্বী এবং অবন্তীর আর একদল বৌদ্ধ সন্ন্যাসী তাদের নীতির যে বিরোধিতা, সেই বিরোধিতাকে বন্ধ করার জন্য এই দ্বিতীয় বৌদ্ধ সভাটি করেছিলেন। সেকেন্ড প্রশ্ন দেখো, ইন হুইচ রক এডিক্ট অশোকা মেনশনড এভরি হিউম্যান ইজ মাই চাইল্ড? নিচের কোন রক এডিক্টে সম্রাট অশোক এটি বলেছিলেন যে এভরি হিউম্যান ইজ মাই চাইল্ড, প্রত্যেক প্রজা আমার সন্তান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দু নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেজর রক এডিক্ট 5, অর্থাৎ 5 নম্বর রক এডিক্টে বলা রয়েছে। তো টোটাল কতগুলো রক এডিক্ট রয়েছে? টোটাল 13 রক এডিক্ট রয়েছে, 13খানা রক এডিক্ট রয়েছে অশোকার, তার মধ্যে পঞ্চমতমতে এটি বলা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ক্যাপিটাল অফ চোলা ডাইনেস্টি? চোলা রাজ্যের কোনটা ক্যাপিটাল ছিল চোলা রাজবংশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উরায়ুর। উরায়ুর ছিল চোলা রাজবংশের ক্যাপিটাল। দেখো পল্লবদের কি ছিল? পল্লবদের ছিল কাঞ্চি। চালুক্যদের ছিল বাতাপি, ওকে, এবং চোলাদের ছিল উরায়ুর। 4 নম্বর প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং এস্টাবলিশড দ্য ভেদ সমাজ ইন মাদ্রাস ইন 1864? 1864 খ্রিস্টাব্দে কে বেদ সমাজ প্রতিষ্ঠিত করেছিল মাদ্রাসে? কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক উত্তর কোনটা হবে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন এটি প্রতিষ্ঠিত করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, হুইচ সিটি ইজ নোন ফর
Jhanda Satyagraha or Flag Satyagraha and observance of All India Flag Day on June 18, 1923. খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন শহরটি ঝান্ডা সত্যাগ্রহ বা পতাকা সত্যাগ্রহর নামে পরিচিত এবং এখানে অল ইন্ডিয়া ফ্ল্যাগ ডে 1923 সালের 18 জুন পালিত হয়েছিল। তো কোন সেই বিখ্যাত শহর? তো 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, নাগপুর। 6. Who was the first Indian to get elected in the House of Commons? হাউস অফ কমন্সে কোন ভারতীয় সর্বপ্রথম নির্বাচিত হয়েছিলেন? ভিভিআই প্রশ্ন এটি। কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, মিলিয়ে নাও, অপশন সি, দাদাভাই নওরোজি। তো দাদাভাই নওরোজির ব্যাপারে ডিটেলসে আমরা একটু জানার চেষ্টা করব। দাদাভাই নওরোজি ইজ নোন অ্যাজ মেন্টর অফ বোথ গোপাল কৃষ্ণ গোখলে অ্যান্ড মহাত্মা গান্ধী। অর্থাৎ দাদাভাই নওরোজি গোপাল কৃষ্ণ গোখলে এবং মহাত্মা গান্ধীর কি মেন্টর ছিলেন। হিজ ম্যাগনাম অফ প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া প্রোপাউন্ডেড ড্রেন থিওরি। তার যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া যে থিওরিটা ছিল তার মাধ্যমে এই ড্রেন থিওরিটা প্রোপাউন্ড করেছিলেন। হি ওয়াজ ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম এ মেম্বার অফ হাউস অফ কমন্স অন লিবারাল পার্টি টিকিট। তিনি সর্বপ্রথম ভারতীয় ছিলেন যিনি হাউস অফ কমন্সের একজন মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। হি সার্ভড অ্যাজ মেম্বার ইন দ্য হাউস অফ কমন্স ফ্রম 1892 টু 1895। 1992 থেকে 1995 পর্যন্ত এইখানে মেম্বার হিসেবে ছিলেন। হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি থ্রাইস। তিনি তিনবারের মতো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে হচ্ছে কি প্রেসিডেন্ট হয়েছিলেন। ইন 1886 দ্বিতীয়বার এটা অধিবেশন ছিল 1886-এ, তারপর 1893-তে এবং 1906-এ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা দাদাভাই নওরোজির ব্যাপারে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, নিউ ল্যাম্পস ফর ওল্ড ওয়াজ রিটেন বাই। ভিভিআই প্রশ্ন এটিও মডার্ন হিস্ট্রির উপর থেকে। নিউ ল্যাম্পস ফর ওল্ড ওয়াজ রিটেন বাই, বহুবার প্রশ্নটা WBCS এ এসেছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, অরবিন্দ ঘোষ। 8 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট লোকেটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আমরা 7খানা প্রশ্ন হিস্ট্রি থেকে দেখলাম এবং 8 নম্বর প্রশ্ন থেকে আমরা প্রবেশ করছি জিওগ্রাফির মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট লোকেটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। নিচের কোনটি আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে অবস্থিত নয়? তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের নাম দেওয়া রয়েছে। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, গুইন্ডি ন্যাশনাল পার্ক। গুইন্ডি ন্যাশনাল পার্ক এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত নয়। বাদবাকি মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক এবং ক্যাম্পবেল বে এই দুটো কিন্তু আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে অবস্থিত। তো গুইন্ডি ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত তামিলনাড়ুতে। 9 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশ শেয়ার্স ইট বর্ডার্স উইথ হাউ মেনি স্টেটস। উত্তরপ্রদেশ তার সীমানা কতগুলি রাজ্যের সাথে শেয়ার করে রেখেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 8। 8খানা রাজ্যের সাথে উত্তরপ্রদেশ তার সীমানা হচ্ছে শেয়ার করে রেখেছে। কি কি দেখে নেব। উত্তরপ্রদেশ শেয়ার্স বাউন্ডারি উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ আদার ইন্ডিয়ান স্টেটস। অর্থাৎ সমগ্র রাজ্যগুলোর মধ্য থেকে উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য যে সব থেকে বেশি পরিমাণ রাজ্যদের সাথে তার সীমানা ভাগ করে রয়েছে। ইট শেয়ার্স ইট বর্ডার উইথ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার অ্যাজ ওয়েল অ্যাজ দিল্লি। ওকে, এই হলো 8টা রাজ্য।
নেক্সট 10 নম্বর প্রশ্ন, 3 বিঘা করিডর ইজ লোকেটেড অন দ্য বর্ডার অফ হুইচ টু কান্ট্রিজ? 3 বিঘা করিডর এই সীমানাটা বা সীমান্ত রেখাটা নিচের কোন দুটি দেশের মধ্যবর্তী একটি সীমানা? ভিভিআই প্রশ্ন, কোনটা সঠিক উত্তর হবে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ডিটেলসে দেখবো, দ্য 3 বিঘা করিডর ইজ এ স্ট্রিপ অফ ল্যান্ড বিলঙ্গিং টু ইন্ডিয়া অন দ্য ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার which in September 2011 was leased to Bangladesh so the country could access East Dahagram Ongrapota enclave from the mainland. এই 3 বিঘা করিডর যেটা রয়েছে সেটা 2011 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ছিল, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডারের সীমান্ত এলাকায়, এবং এটার কার্যনির্বাহ করত ভারতবর্ষ। কিন্তু 2011 সেপ্টেম্বর মাস থেকে এটা কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশ কিন্তু দহগ্রাম এবং অঙ্গপোতা এই দুটো জায়গা কিন্তু অ্যাক্সেস করতে পারে। দ্য এনক্লেভ রিমেন্স দ্য অনলি অন স্টিল ইন এক্সিস্টেন্স আফটার 2015 রেজুলেশন অফ দ্য ইন্ডিয়া বাংলাদেশ এনক্লেভ ইস্যু, এবং 2015 সালের পর থেকে এটা কিন্তু এক্সিস্টেন্সে আসে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিচের 4টে অপশন দেওয়া রয়েছে, 4টে শহর এবং সেই শহরের সাথে কি কি শিল্প রিলেটেড সেরকম কিছু তথ্য দেওয়া রয়েছে। তো কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? তো প্রশ্ন নাম্বার 11-র সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সাম্ভার, যেটি রাজস্থানের একটি শহর, সেখানে হ্যান্ড ব্লক প্রিন্টিং এটা কিন্তু হয় না, ইজ নট কারেক্টলি ম্যাচড। তো এটা হ্যান্ড ব্লক প্রিন্টিং এখানে হয় না। বাদ বাকি ফিরোজাবাদ সেখানে গ্লাস ব্যাঙ্গেলসের জন্য বিখ্যাত, তারপর হচ্ছে ভাগলপুর সেটা সিল্ক শিল্পের জন্য বিখ্যাত, এবং জলন্ধর যেটা পাঞ্জাবে রয়েছে সেটি স্পোর্টস মেটেরিয়ালের জন্য বিখ্যাত। দেখো, সম্বর নিয়ার আজমের ইন রাজস্থান অ্যান্ড সম্বর লেক ইজ ফেমাস প্লেস ফর শল প্রোডাকশন। তো সম্বর এই শহরটা কি শল প্রোডাকশনের জন্য বিখ্যাত, এবং সাঙ্গিনীর অ্যান্ড জয়পুর আর ফেমাস ফর হ্যান্ড ব্লক প্রিন্টিং, এবং হ্যান্ড ব্লক প্রিন্টিং এর জন্য কে বিখ্যাত? জয়পুর এবং সাঙ্গিনীর। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব, হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন পাসেস ফর্মস দ্য ট্রাই জাংশন অফ ইন্ডিয়া, চায়না অ্যান্ড মায়ানমার? ভিভিআই প্রশ্ন, এটি জিওগ্রাফির উপর থেকে। নিচের কোন মাউন্টেন পাসটা ভারতবর্ষ, চীন এবং মায়ানমারের ট্রাই জাংশন হিসাবে কাজ করছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, দিফু পাস। দিফু পাস এটি করছে। দেখো, দিফু পাস ইজ এ মাউন্টেন পাস অ্যাট দ্য ট্রাই পয়েন্ট বর্ডার অফ ইন্ডিয়া, চায়না অ্যান্ড মায়ানমার। এই দিফু পাসটা হলো ভারতবর্ষ, চীন এবং মায়ানমারের একদম ট্রাই জাংশনে অবস্থিত। ইট ইজ লোকেটেড ইন অরুণাচল প্রদেশ অন ম্যাকমোহন লাইন। এটা অরুণাচল প্রদেশে অবস্থিত ম্যাকমোহন লাইনের উপর। তো ম্যাকমোহন লাইন কার কার বর্ডারে রয়েছে? ইন্ডিয়া অ্যান্ড চায়না। পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা, সেটা হলো এই ইন্ডিয়া এবং চায়না। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভিয়া হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট দ্য টার্ম সোশ্যালিস্ট ওয়াজ ইনসার্টেড ইন প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভিভিআই প্রশ্ন, আমরা পলিটির মধ্যে প্রবেশ করলাম। এবার পলিটির উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। কি বলছে, নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতন্ত্র এই কথাটা আমাদের প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনাতে প্রবেশ করানো হয়েছে? তো 13 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা প্রকাশ করানো হয়েছে, এবং এটি হয়েছিল 1976 সালে। দেখো ডিটেলসে, বাই 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 3 নিউ ওয়ার্ডস ওয়ার অ্যাডেড। শুধুমাত্র যে সোশ্যালিস্ট কথাটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল আমাদের প্রিয়াম্বেলে তাই নয়, সাথে কিন্তু আরো দুটো, অর্থাৎ মোট টোটাল 3খানা
নতুন শব্দ প্রবেশ করানো হয়েছিল প্রিয়াম্বেলে এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কি কি? সোশ্যালিস্ট আমরা কোশ্চেনের মধ্যে দেখলাম, এবং আরো দুটো কি কি? সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই দুটো শব্দ। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখব। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস দ্যাট অ্যালোস ইন্ডিয়ান সিটিজেন টু স্ট্যান্ড আপ ফর দেয়ার রাইটস এগেনস্ট এনিবডি ইভেন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ নিচের কোন সাংবিধানিক আর্টিকেল প্রতিটা সিটিজেনকে তার মৌলিক কর্তব্য বা মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য অধিকার দিয়ে থাকে, এবং তার যদি মৌলিক অধিকার কোনো রকম ভাবে বিঘ্নিত হয়, ইভেন যেটা যদি সেটা সরকারের বিরুদ্ধেও হয়ে থাকে, তার জন্য সে সুপ্রিম কোর্টে যেতে পারবে। তো কোন আর্টিকেল এই ক্ষমতাটা প্রতিটা সিটিজেনকে দিয়ে থাকে তার মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য? তো সঠিক উত্তর হবে অপশন বি, আর্টিকেল 32। এবং এই জন্যই এটাকে বি আর আম্বেদকর কি বলেছেন? বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, এই আর্টিকেলটাকে কিন্তু বলেছে। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোইং কনস্টিটিউশন ইজ সিমিলার টু ইন্ডিয়ান কনস্টিটিউশন বিকজ অফ স্ট্রং সেন্টার? অর্থাৎ নিচের কোন দেশের সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধানের সাথে একই রকম? কোন দিক থেকে? কেন্দ্রে একটা শক্তিশালী কেন্দ্র থাকবে এবং বাইরে থাকবে কিছু তার রাজ্য, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচার বলতে পারো। ফেডারেল স্ট্রাকচার, যেখানে কেন্দ্র থাকবে শক্তিশালী এবং বাইরে থাকবে তুলনামূলকভাবে কম শক্তিশালী কিছু রাজ্য। তো প্রশ্ন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কানাডা। দেখো, দ্য স্ট্রং সেন্টার ইন ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম ইজ ফিচার দ্যাট ইজ বরোড ফ্রম কানাডা। অর্থাৎ এই যে শক্তিশালী কেন্দ্র এবং এই ফেডারেল সিস্টেম, এটা কিন্তু কানাডার সংবিধান থেকেই আমাদের ভারতীয় সংবিধানে নিয়ে আসা হয়েছে। দ্য এক্সপ্রেশন ইউনিয়ন অফ স্টেট ইজ অলসো ফ্রম কানাডা, এবং ইউনিয়ন অফ স্টেট এই কথাটিও কিন্তু কানাডা থেকে নিয়ে আসা হয়েছে আমাদের সংবিধানে। 16 নম্বর প্রশ্ন, আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে বললাম। ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস ইন ইন্ডিয়া, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন দ্য এক্সটার্নাল ডেপ্ট অফ কান্ট্রি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ভালো করে দেখো কি বলছে। ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং ইন ইন্ডিয়া, অর্থাৎ যদি বাইরের দেশ থেকে আমাদের ভারতবর্ষে কোনো রকম বাণিজ্যিক মেটেরিয়াল আমদানি করার যে প্রবণতা সেটা যদি বেড়ে যায়, তাহলে হোয়াট উইল দ্য ইম্প্যাক্ট অন দ্য এক্সটার্নাল ডেপ অফ কান্ট্রি? তাহলে যে বহির ঘাটতি রয়েছে আমাদের ভারতবর্ষের, সেটার ওপর কি রকম প্রভাব পড়বে? তো প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হবে অপশন এ, ইনক্রিজ। অর্থাৎ যত আমদানি বাড়বে বাইরের দেশ থেকে, তত কিন্তু বাইরের দেশের কাছে আমাদের ঋণের পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। 17 নম্বর প্রশ্ন। ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু লঞ্চ এ পলিসি টু এস্টাবলিশ স্পেশাল এগ্রিকালচার জোন, ভিভিআই প্রশ্ন। নিচের রাজ্যগুলোর মধ্য থেকে কোন রাজ্যটি ভারতবর্ষের সর্বপ্রথম রাজ্য যেটা স্পেশাল এগ্রিকালচার জোন বা SAZ প্রতিষ্ঠিত করেছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 17 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড এটি করেছে। দেখো, উত্তরাখণ্ড ওয়াজ দ্য ফার্স্ট স্টেট টু সেট আপ স্পেশাল এগ্রিকালচার জোন ইন 2011, এটি 2011 সালে প্রতিষ্ঠিত করেছে। 18 নম্বর প্রশ্ন। দ্য আনএমপ্লয়মেন্ট অফ এ পার্সন হোয়েন হি অর সি ইজ ইন দ্য মিডস অফ ট্রানজিটিং বিটুইন জবস সার্চিং ফর নিউ জব কামস আন্ডার দ্য হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরি? অর্থাৎ যখন একজন ব্যক্তি, সে ছেলেই হোক বা মেয়েই হোক, অর্থাৎ পুরুষ হোক বা মহিলা হোক, যখন একটা জব থেকে আর একটা জবে ট্রান্সফার করছে, তখন মধ্যেখানে যে যতক্ষণ সে বেকার হিসাবে রয়েছে, তো একটা জব
যখন ছেড়ে অন্য একটা জব যখন খোঁজে বা অন্য একটা জবে যখন প্রবেশ করে, তার মধ্যবর্তী সময় কিন্তু সে বেকার হিসাবে থাকে। তো এই সময় যে বেকার হিসাবে রয়েছে, তো এই বেকার থাকার ঘটনাটাকে আমরা কি রকম বেকার বলে থাকি বা বেকারত্ব বলে থাকি, কি রকমের আনএমপ্লয়মেন্ট বলে থাকি? তো প্রশ্ন নাম্বার 18 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রিকশনাল, অর্থাৎ কাল্পনিক বেকারত্ব। সে বেকার রয়েছে কিন্তু আবার বেকার নেই। তো এটা একটা কাল্পনিক বা ফ্রিকশনাল বেকারত্ব। এটা খুবই সাময়িক এবং টেম্পোরারি হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম। হুইচ অ্যামং দ্য ফলোইং কোয়ালিটিস অফ আয়রন ওর ইজ বেস্ট আপন আয়রন কন্টেন্ট, অর্থাৎ নিচের আয়রনের 4টে ভাগ দেওয়া রয়েছে। তো সেই 4টে ভাগের মধ্যে কোনটা হলো সব থেকে ভালো কোয়ালিটির আয়রন, আয়রনের পরিমাণের উপর থেকে নির্বাচন করার উপর থেকে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের মধ্যে সব থেকে ভালো গুণগত মানের আয়রন থেকে থাকে এবং সব থেকে বেশি পরিমাণ আয়রন থেকে থাকে ম্যাগনেটাইটের পরে। তো তারপরে দেখো, ফলোড বাই হেমাটাইট, লিমোনাইট এবং সিডারাইট। সব থেকে ভালো হচ্ছে ম্যাগনেটাইট, তারপরে হিমোটাইট, তারপরে লিমোনাইট এবং সবার শেষে সিডারাইট। 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ উড অ্যালকোহল? নিচের কোনটি উড অ্যালকোহল নামেও পরিচিত? বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে প্রশ্নটি, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন এ, মিথানল। মিথানলকে উডস অ্যালকোহল বলা হয়ে থাকে। দেখো, মিথানল যার সংকেত CH3OH, CH3OH is also known as wood alcohol. It is a solvent in many chemical processes and is a content of automobile antifreezing. অর্থাৎ এই অ্যালকোহলটা বিভিন্ন কেমিক্যাল উপাদানের দ্রাব্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, সলভেন্ট হিসাবে ব্যবহার হিসাবে হয়ে থাকে এবং এটা অটোমোবাইল অর্থাৎ যন্ত্রাংশে অ্যান্টি ফ্রিজিং কম্পোনেন্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 21 নম্বর প্রশ্ন, ফ্রম হুইচ অ্যামং দ্য ফলোইং পার্টস অফ এ প্ল্যান্ট সিনামন ইজ অবটেন্ড? অর্থাৎ গাছের কোন অংশ থেকে আমরা সিনামন এটি পেয়ে থাকি? কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বার্ক বা গাছের ছাল থেকে। 22 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ডিজিজেস ইজ অলসো নোন অ্যাজ পিঙ্ক আই? অর্থাৎ নিচের কোন চোখের রোগটি পিঙ্ক আই বা গোলাপি চক্ষু রোগ নামেও পরিচিত? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনজাংটিভিটিস। কনজাংটিভিটিস হলো পিঙ্ক আই বা এই রোগটি হলে চোখের মধ্যে পুরো পুঁজ এরকম ভর্তি হয়ে যায়, চোখ থেকে জল পড়ে এবং চোখ পুরো গোলাপি হয়ে যায়, সেই জন্য একে পিঙ্ক আইস ডিজিজও বলা হয়ে থাকে এই কনজাংটিভিটিসকে। নেক্সট 3টে প্রশ্ন, 23, 24, 25 আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন দেখে নেব। ওমরিকন হ্যাজ বিন ফার্স্ট ডিটেক্টেড ইন হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং কান্ট্রিজ? কোভিড-19 অর্থাৎ করোনার পরে নতুন ভাইরাস দেখা দিয়েছে, সেটার নাম হলো ওমরিকন। তো এই ওমরিকন ভাইরাসটা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কোন দেশে শনাক্ত করা গেছে? তো 23 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে সর্বপ্রথম ওমরিকনের হদিস মিলেছিল। 24 নম্বর প্রশ্ন, ইন দ্য মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স হুইচ স্টেট হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য হাইয়েস্ট লেভেল অফ মাল্টি ডাইমেনশনাল পভার্টি স্টেট ইন ইন্ডিয়া? সম্প্রতি কিন্তু বিভিন্ন ডাটা প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই নীতি আয়োগের যে ডাটা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, সেই মাল্টি ডাইমেনশনাল বা বিভিন্ন দিক থেকে যে দারিদ্র সূচক নির্ধারণ করা হয়েছে, সেই দারিদ্র সূচকের একদম উপরে বা সর্বপ্রথমে কে রয়েছে, অর্থাৎ কোন রাজ্যে সব থেকে বেশি দারিদ্রতা রয়েছে বিভিন্ন দিক থেকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, বিহার। বিহারে সব থেকে বেশি পরিমাণে পভার্টি রয়েছে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25 নম্বরটা দেখো। রিসেন্টলি শেখ সাভা আল খালিদ আল হামাদ আল সাভা, কি বড় নাম,
Sheikh Sabah Al Khalid Al Hamad Al Sabah has been appointed as new Prime Minister of which country? অর্থাৎ নিচের কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে এই শেখ সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহ নিযুক্ত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ কুয়েত। ওকে, তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন উত্তর করে ফেলেছি, সাথে কিন্তু অনেকগুলো প্রশ্নের এক্সপ্লেনেটরি নোটও দেখেছি। তো প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করবে। যারা নতুন প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবিসিএস এর জন্য, তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেটগুলো। ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ভিসলান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, ইংলিশ এবং জেনারেল সায়েন্সের উপর থেকে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ইবুক খুব সুন্দর সুন্দর করে লঞ্চ করা হয়েছে, যেখানে এমসিকিউ তো পাবেই, সাথে প্রতিটা এমসিকিউর সাথে কিন্তু এক্সপ্লেনেটরি নোট কিন্তু তোমাদের দেয়া হয়েছে, সাথে বিগত বছরের প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার্স এবং মেন্সেরও প্রিভিয়াস ইয়ার্সও কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। তো যারা 2022কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ এবং 2021 এর মেনকেও টার্গেট করেছো, তাদের জন্য কিন্তু এই সমস্ত ইবুকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করে নিও। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসগুলোর পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।